ওকে, ঠিক আছে, সমস্যা নেই, পরে ক্লাস শেষে ঠিক করে দিই। আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? সবাই কি আমার কথা স্পষ্ট শুনতে পারছো কিনা কাইন্ডলি একটু কমেন্ট করে জানিয়ে দাও যে সব কিছু ঠিকঠাক আছে কিনা, তোমাদের কি ঘুম ভাঙছে কিনা, সব মিলে কি অবস্থা ভাইকে একটু জানিয়ে দাও। আর ফ্রেন্ডদেরকে একটু মেনশন দিয়ে দাও, যারা যারা এখনো জয়েন করে নাই ওরা যেন জয়েন করে ফেলে। সো আজকে ক্লাসটা সকাল 10টায় হওয়ার কথা ছিল, একটু সকাল সকাল নিয়ে নিচ্ছি কারণ তোমরা জানো আজকে আমাদের পটেনশিয়াল মেডিকেলিয়ান অফলাইন এক্সাম আছে। সো ওইখানে একটু অবজার্ভ করতে যেতে হবে পরীক্ষাটা ঠিকঠাক আছে কিনা। তো তোমাদের ক্লাস শেষে ওইখানে যাব। সো এই কারণে ক্লাস তো আর মিস দেওয়া যাবে না, ক্লাস চলতেই হবে, ক্লাস চলবে ক্লাসের গতিতে। একটু আগায় নিচ্ছি, হ্যাঁ আমি জানি অনেকেই লাইভে থাকতে পারো নাই, তোমরা একটু কষ্ট করে রেকর্ড দেখে নিও। ওকে, রেডি তোমরা? রেডি? আমরা বেশিক্ষণ পড়বো না, হ্যাঁ আমরা বেশিক্ষণ পড়বো না, শুরু করি আমরা। ফার্স্ট অফ অল আসেন স্যার, আমরা আজকে অ্যানিলিন দিয়ে স্টার্ট করব। কি দিয়ে? অ্যানিলিন দিয়ে স্টার্ট করব, বুঝতে পারছো? আমরা অ্যানিলিন দিয়ে স্টার্ট করব আজকে। ওকে, রেডি তো? হ্যাঁ, সো অ্যানিলিন, অ্যানিলিনের সংকেতটা কি দেখো, আমরা বলি হচ্ছে ফিনাইল অ্যামিন বা অ্যানিলিন। কি বলি? ফিনাইল অ্যামিন বা অ্যানিলিন। এখানে তো নাইট্রোজেনের লোন পেয়ার ইলেকট্রন আছে। আমরা কি প্রাইমারি অ্যামিন পড়ছিলাম না? ধরো CH3 NH2 অ্যালিফেটিক অ্যামিনও পড়ছিলাম, তাই না? CH3 NH2। সো দুইটার ক্ষেত্রেই পড়ছিলাম হচ্ছে এই প্রাইমারি অ্যামিন, এটাও 1 ডিগ্রি অ্যামিন, এটাও 1 ডিগ্রি অ্যামিন, একটা অ্যালিফেটিক একটা অ্যারোমেটিক, বুঝতে পারছো? দুইটাই 1 ডিগ্রি অ্যামিন, একটা হচ্ছে অ্যালিফেটিক আর একটা কি ভাইয়া? অ্যারোমেটিক। এখন প্রশ্ন আসে হচ্ছে কোনটার ক্ষারকত্ব বেশি? দুইটাই তো বেসিক, তাই না? দুইটাই তো ক্ষারীয়, দুইটাই ক্ষারীয়। হাইবুর রহমান ভাই, আর কয়টা ক্লাস লাগবে? আমি কি রুটিন দিই নাই ভাইয়া? আমি গ্রুপে রুটিনটা যে দিছি দেখছো? তুমি তো ফেসবুকেই ক্লাস করতেছো ভাইয়া। রুটিনটা দেখো, রুটিন অনুযায়ী যে কয়টা ক্লাস লাগার কথা সে কয়টাই লাগবে। এগুলো তো শর্ট সিলেবাসের বাইরের ক্লাস। সো এখন তাড়াহুড়া করলে তো আর হয় না। ক্লাসে বেশি পড়াইলে তোমরা বলো ভাই মাথার উপর দিয়ে যাচ্ছে, ঠিক আছে, কিছু বুঝতেছি না ভাই, আর নিতে পারতেছি না, ব্রেনটা বুঝে এখনই ফাইটা যাবে। আবার কম পড়াইলে বলো অল্প অল্প করে তোমার যে রিল্যাক্সে পড়াই, ভাই আর কয়টা ক্লাস লাগবে, কয়টা ক্লাস লাগবে, কোন দিকে যাবে আগে ফিক্স করো। ওকে, দেখো 1 ডিগ্রি অ্যামিন আর মিথাইল অ্যামিন, খেয়াল করো। সো আমরা যদি খেয়াল করি এই দুইটার ভিতরে কোনটা মোর বেসিক, প্রশ্ন যদি আসে হুইচ ওয়ান ইজ, প্রশ্ন যদি আসে হুইচ ওয়ান ইজ মোর বেসিক, তোমাকে যদি প্রশ্ন করে কোনটা অধিক ক্ষারীয়, বুঝতে পারছো? কোনটা অধিক ক্ষারীয়, হুইচ ওয়ান ইজ মোর বেসিক, তো তখন কি করব আমরা? হ্যাঁ, তো একটু খেয়াল করো এই দুইটার ভিতরে মিথাইলমূলক, মিথাইলমূলক কি? ইলেকট্রন দাতা, তাই না? আমরা আজীবন পড়ছি মিথাইলমূলক ইলেকট্রন, মিথাইলমূলকটা কি? ইলেকট্রন ডোনার, তাই না? ইলেকট্রন ডোনার বা ইলেকট্রন দাতা। মিথাইলমূলকটা ইলেকট্রন ডোনার বা ইলেকট্রন দাতা। এখন মিথাইলমূলক যখন ইলেকট্রন দেয়
এই যে এইখানে এই নাইট্রোজেনটার ভিতরে ইলেকট্রন ডেনসিটি বাড়বে না কমবে তোমরা একটু বলো তো? ইলেকট্রন মেঘের ডেনসিটি বাড়বে না কমবে? মিথাইল মূলক যখন আমাদের ইয়াটা করবে, এই যে এইখানে ইলেকট্রন দিবে, ইলেকট্রন ডোনেট করবে, সো এইখানে কি ইলেকট্রন ডেনসিটি বেড়ে যাবে না? এখানে ইলেকট্রন ডেনসিটি আমাদের কি হবে? বেড়ে যাবে, তাই না? ইলেকট্রন ডেনসিটি বেড়ে যাবে। ইয়েস অর নট? ইলেকট্রন ডেনসিটি বাড়বে, নাইস। ওকে, আবার দেখো এই অ্যামিনোমূলকের ইলেকট্রনগুলো রেজোনেন্সের কারণে সেও ইলেকট্রন ডোনেট করবে, কিন্তু এইখানে কি হয়? রেজোনেন্স হয়। রেজোনেন্সের কারণে কি হয়? এই ইলেকট্রনগুলো এইখানে দান করে এবং ইলেকট্রনগুলো এইখানে ঘুরতে থাকে। তো তার ক্ষেত্রে তো কেউ ইলেকট্রন বাইরে থেকে এসে দান করতেছে না। এই নাইট্রোজেনে ইলেকট্রন কেউ দিচ্ছে না, কিন্তু সে ন্যাচারালি ইলেকট্রন দান করে ফেলতেছে এবং বেনজিন বলয়ে দান করতেছে। এই কারণে আমরা পড়ছিলাম কিনা দেখো তো, লুইস অ্যাসিড পড়ছিলাম না? লুইস অ্যাসিড, দেখো পরিবেশ রসায়ন যখন পড়াইছিলাম লুইস অ্যাসিড পড়াইছিলাম। লুইস অ্যাসিড কারা? লুইস অ্যাসিড যারা হচ্ছে লোন পেয়ার ইলেকট্রন কি করে? গ্রহণ করে। যারা লোন পেয়ার ইলেকট্রন গ্রহণ করে। আর লুইস বেস পড়াইছিলাম কিনা দেখো তো, লুইস খার হচ্ছে যারা লোন পেয়ার ইলেকট্রন দান করে, তাই না? লুইস খার কারা? যারা লোন পেয়ার ইলেকট্রন দান করে। আর লুইস অ্যাসিড কারা? যারা লোন পেয়ার ইলেকট্রনটা গ্রহণ করে। এখন একটা জিনিস একটু বুঝো, লুইস অ্যাসিড, লুইস খার, লুইস অ্যাসিড, লুইস খার। সো আমরা কি পড়তেছি? ক্ষারকত্ব নিয়ে পড়তেছি। আমরা কি নিয়ে পড়তেছি? আমরা পড়তেছি হচ্ছে ক্ষারকত্ব নিয়ে। সো এখন কে দ্রুত লোন পেয়ার ইলেকট্রন দান করবে? যার ইলেকট্রন ডেনসিটি বেশি না যে নর্মাল স্টেটে আছে? বলো তো, কে দ্রুত এই লোন পেয়ার ইলেকট্রনটা দান করবে? এই যে এই অ্যামিনো মূলকের ভিতরে মিথাইল মূলক তো ইলেকট্রন দান করতেছে, পুশ করতেছে। সো যার ফলে এর ইলেকট্রন ঘনত্ব বেড়ে যাচ্ছে না? সো ও তো দ্রুত দান করবে, বাট ওরে কি কেউ আলাদাভাবে দিচ্ছে ইলেকট্রন? দিচ্ছে কি বলো? দিচ্ছে না কিন্তু। সো ন্যাচারালি বেনজিন বলে ইলেকট্রন দান করবে। তাহলে আমরা বলতে পারি না এই দুইটার ভিতরে আমাদের এই যে অ্যালিফেটিক অ্যামিন যেটা আছে, অ্যালিফেটিক অ্যামিনের বা মিথাইল অ্যামিনের ফিনাইল অ্যামিনের তুলনায় বা অ্যানিলিনের তুলনায় মিথাইল অ্যামিনের ক্ষারকত্ব বেশি। তো তোমাকে যদি কেউ প্রশ্ন করে কোনটা বেশি বেসিক, কারণ হচ্ছে মিথাইল অ্যামিন বেশি বেসিক। ক্লিয়ার? ডিউ টু কি? এই যে মিথাইল মূলক কি করতেছে? ইলেকট্রন দাতা। সে কি করতেছে? অ্যামিনো মূলককে ইলেকট্রন দিচ্ছে এবং এর ভিতরে কি হচ্ছে? ইলেকট্রন মেঘের ডেনসিটিটা বেড়ে যাচ্ছে। ইলেকট্রন মেঘের ডেনসিটি বেড়ে যাওয়ার ফলে ও কি করবে? দ্রুত ইলেকট্রনটা দান করে ফেলবে। বুঝাইতে পারছি আমি? বুঝাইতে পারছি? বুঝলে ইয়েস বলেন সবাই। বুঝলে সবাই ইয়েস বলেন। ওকে, এখন তোমাকে আরো কয়েকটা কেস দেখাই। ধরো একটা হাইড্রোজেন মিথাইল মূলক দ্বারা প্রতিস্থাপিত হইল। একটা হাইড্রোজেন, এই হাইড্রোজেনটাও মিথাইল মূলক দ্বারা প্রতিস্থাপিত হইল। এই দুইটার ভিতরে তোমাকে যদি বলা হয় এই দুইটার ভিতরে কোনটা বেশি বেসিক, বলো তো? কোনটা ক্ষারীয়তা বেশি বা কোনটা বেশি ক্ষারকীয়? এই দুইটার ভিতরে কোনটা বেশি ক্ষারকীয়? এখন দেখো প্রত্যেকটা নাইট্রোজেনেই লোন পেয়ার আছে, তাই না? এইখানে একটা মিথাইল মূলক ইলেকট্রন দাতা। এখানে কয়টা মিথাইল মূলক ইলেকট্রন দাতা? দুইটা মিথাইল মূলক। কোনটা ইলেকট্রন মেঘের ডেনসিটি বাইরে গেছে বলো তো? কোনটা ইলেকট্রন মেঘের ডেনসিটি বাইরে গেছে? এটাই বাইরে গেছে না এটাই বাইরে গেছে? এটা যদি ধরো 2 হয়, এটা যদি 3 হয়, কোনটাই ডেনসিটি বেড়ে গেছে?
2-তে না 3-তে? 3-তে না, তাই না? তো এইটার কি হবে, আমার ক্ষারকত্ব বেশি হবে। ক্লিয়ার? এখন তোমাকে যদি এইটার পার্সপেক্টিভে চিন্তা করতে বলে, অ্যানিলিনের পার্সপেক্টিভে, NH2, তো এটা যদি 1 হয় আমাদের, এটা যদি 1 হয়, তাহলে কোনটার ক্ষারকত্ব বেশি? অবশ্যই এইগুলোর ক্ষারকত্ব বেশি, কারণ মিথাইল মূলক আছে। ক্লিয়ার? ক্লিয়ার হইলে আমার একটু বলো, ক্লিয়ার হইলে সি বলো। আরেকটা কেস ধরো হচ্ছে অ্যানিলিন, আরেকটা আছে হচ্ছে ধরো প্যারা নাইট্রো অ্যানিলিন। আরেকটা কি ধরলাম আমরা? প্যারা নাইট্রো অ্যানিলিন। একটা কি ধরলাম আমরা? অ্যানিলিন। আরেকটা ধরলাম হচ্ছে প্যারা নাইট্রো অ্যানিলিন। সো এইটার ভিতরে দেখো কে বেশি বেসিক? এটা যদি 1 হয়, এটা যদি 2 হয়, কোনটা বেশি বেসিক বলো? কে বেশি বেসিক? এক না 2 সবাই? এই ক্ষেত্রে অ্যানিলিন বেশি বেসিক। কেন 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 ভাইয়া? কারণ এই যে নাইট্রোমূলকটা তো ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপ। সে কি করবে? সে হচ্ছে এই বেনজেন বলয় থেকে ইলেকট্রনটাকে নিয়ে নেবে। সো এই কারণে এই ওভারঅল অ্যানিলিনটার ক্ষারকত্ব কি হবে? কমে যাবে। বুঝতে পারছো? নাইট্রোমূলকটা কি ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপ। সো এখন যদি 2টা নাইট্রোমূলক থাকে, ধরো এইখানে অ্যানিলিন আছে, এইখানে অর্থোনাইট্রো আর প্যারানাইট্রো, তখন কি হবে? ক্ষারকত্ব আরো কমে যাবে। বুঝা গেছে? 2টা নাইট্রোমূলক থাকলে ক্ষারকত্ব আরো কমে যাবে। ডান সবাই? ডান কিনা বলো? আর কারো কোনো ঝামেলা আছে? আচ্ছা, তোমরা অ্যালিফেটিক অ্যামিন পড়ছিলা তো? হ্যাঁ, অ্যালিফেটিকের অর্ডারটা মনে আছে? অ্যালিফেটিকের অর্ডারটা কিন্তু প্রায়ই আসে। ধরো হচ্ছে একটা হচ্ছে মিথাইলামিন, তারপর এন ডাইমিথাইলামিন, এন ডাইমিথাইলামিন, ঠিক আছে? এটা কি 1 ডিগ্রি, এটা হচ্ছে 2 ডিগ্রি, আর আরেকটা হচ্ছে এন ট্রাইমিথাইলামিন, এন ট্রাইমিথাইলামিন, 3 ডিগ্রি অ্যামিন। ক্লিয়ার কিনা? সো কোনটা বেশি বেসিক? 1, 2, 3। সো বুঝতেই পারতেছো, এটা একটা মিথাইল মূলক দিচ্ছে, এখানে 2টা মিথাইল মূলক দিচ্ছে, এইখানে 3টা মিথাইল মূলক দিচ্ছে, তাই না রে বাবা? তাই কি না? কিন্তু অনেকে উত্তর দিয়ে দিবে যে 3, তারপরে 2, তারপরে 1, তাই না? তো যারা এটা উত্তর দিয়ে দিবে তাদেরটা ভুল। এটা ভুল, 3 to 1 হবে না। কারণ কি, এইখানে কি হয়েছে? স্টেরিক বাধা কাজ করতেছে, তাই না? বলো, স্টেরিক বাধা কাজ করতেছে কিনা? কারণ 3টা বাল্কি গ্রুপ আইসা পড়ছে। সো 3টা বাল্কি গ্রুপ আইসা পড়লে সে ইলেকট্রনটা ছাড়বে কোন দিক দিয়ে? এতগুলা বাল্কি গ্রুপ যদি আইসা পড়ে, ভারী গ্রুপ যদি আইসা পড়ে মিথাইলমূলক, এদের তো একটা সাইজ আছে, এদের একটা বাধা আছে। সো এতগুলা বাল্কি গ্রুপ আইসা পড়লে সে ইলেকট্রনটা ছাড়বে কোন দিক দিয়ে? প্রশ্ন জাগে না? ইলেকট্রনটা কোন দিক দিয়ে ছাড়বে? কারণ এই লুইস ক্ষার হইতে গেলে তো তার ইলেকট্রন ছাড়তে হবে। সো ইলেকট্রন তো ছাড়ার কোনো ওয়েই পাবে না। বুঝতে পারছো? সো ইলেকট্রন তো ছাড়ার কোনো ওয়েই পাবে না। সো এই জিনিসটা একটু মাথায় রেখো। ক্লিয়ার? তাহলে আমাদের এই যে 3 ডিগ্রিটা, এইটা সবচেয়ে কমে যায়। দেখো, সবচেয়ে বেশি হচ্ছে 2 ডিগ্রি, অর্ডারটা 2 ডিগ্রি, তারপরে 1 ডিগ্রি, তারপরে 3 ডিগ্রি, কারণ ডিউ টু স্টেরিক বাধা। ক্লিয়ার সবাই? ক্লিয়ার? স্টেরিক বাধার কারণে সবচেয়ে বেশি কমে যায়। হ্যাঁ, সঞ্জয় দাদা অ্যালিফেটিকে পড়াইছিল, তো আমি আরেকবার যেহেতু পড়াচ্ছি এইগুলা, সেগুলা বুঝাই দিচ্ছি। তাহলে দেখো, তোমাকে যদি একটা অর্ডার এরকম দেয়, ধরো হচ্ছে মিথাইলামিন দিল তোমাকে, এগুলা বুয়েটে আসে কিন্তু, হ্যাঁ। তারপর ডাইমিথাইলামিন দিল তোমাকে, ট্রাইমিথাইলামিন দিল,
তোমাকে অ্যানিলিন দিল, ঠিক আছে, তোমাকে মেটানাইট্রো অ্যানিলিন দিল, ধরো প্যারানাইট্রো অ্যানিলিন দিল, তো তোমাকে যদি এই কয়টা দেয় তুমি অর্ডার সাজাইতে পারবা কিনা? পারবে না। সো সবচেয়ে বেশি কে? 2 ডিগ্রি, দেখো এটা তো 2 ডিগ্রি, তারপরে কে? এটা তো 2 ডিগ্রি, এটা 3 ডিগ্রি, এটা 1 ডিগ্রি, হ্যাঁ। তারপরে কে বলো তো? 1 ডিগ্রি, তারপরে কে? 3 ডিগ্রি, তারপরে কে? অ্যানিলিন, তারপরে কে? তারপরে হচ্ছে অ্যানিলিন, প্যারানাইট্রো অ্যানিলিন। এটা হচ্ছে ক্ষারকত্বের ক্রম। পারবা তো? অ্যালিফেটিক অ্যারোমেটিক মিলিয়ে যদি দেয়, পারবা কিনা বলো? অ্যালিফেটিক অ্যারোমেটিক মিলিয়ে যদি দেয়, পারবা কিনা? সবাই একটু বলো ভাইকে। কখনো যদি আমাদের অ্যালিফেটিক আর অ্যারোমেটিক মিলিয়ে দেয়, ঠিক আছে। হাইড্রোজেন বুম কয় দাদা নাম না চেঞ্জ করার জন্য সরি, আজকে লাস্ট ওয়ার্নিং। ওকে, ক্লিয়ার ক্লিয়ার, নাইস। এখন আসো আমরা সামনে যাই, আমাদের তো বিক্রিয়ায় যাইতে হবে। হ্যাঁ, অ্যানিলিন শুরু করতেছি, অ্যানিলিনের প্রিপারেশন পড়তে হবে। কি পড়তে হবে? প্রিপারেশন, প্রিপারেশন বা প্রস্তুতি। হ্যাঁ, অ্যানিলিনের প্রিপারেশন বা প্রস্তুতি পড়তে হবে, তাই না? সো অ্যানিলিনের প্রিপারেশন বা প্রস্তুতি পড়ার জন্য দেখো আমাদের কি করতে হবে। ফার্স্ট অফ অল আমি যদি আসি সে বেনজিন, তাই না? বেনজিন থেকে প্রস্তুত করি আমরা। ওকে, বেনজিন থেকে প্রস্তুত করি। গতদিন পড়াইছিলাম তোমাদের কিছু জিনিস। বেনজিনের ফার্স্ট অফ অল আমি নাইট্রেশন করি। ধরো কনসেন্ট্রেটেড নাইট্রিক অ্যাসিড সাথে সালফিউরিক অ্যাসিড দিয়ে দিলাম, কনসেন্ট্রেটেড নাইট্রিক অ্যাসিড সাথে সালফিউরিক অ্যাসিড দিয়ে দিলাম, আর সাথে মনে রাখবা 260 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা। তাপমাত্রাটা ভ্যারি করে, তুমি হচ্ছে দিলেও পারো না দিলেও পারো। কি হবে? নাইট্রোবেনজিন তৈরি হবে। এখন নাইট্রোবেনজিনে তুমি যদি 3 HCl দিয়ে দাও, 3 প্লাস HCl, গতদিন পড়াইছিলাম মনে আছে? গতদিনের ক্লাসে 3 প্লাস HCl যদি দিয়ে দাও নাইট্রোবেনজিনে, ঠিক আছে, 3 প্লাস HCl, অর তুমি যদি আয়রন প্লাস HCl দাও, অর তুমি হচ্ছে হাইড্রোজেন নিকেল দিতে পারো, অর তুমি সোডিয়াম বোরেট দিতে পারো, BH4, যাই দাও না কেন, লেটস সে তুমি যাই দাও না কেন, তাহলে তোমার এটা কি তৈরি হবে? এটা তৈরি হবে হচ্ছে অ্যানিলিন। তোমার কি তৈরি হবে? এটা অ্যানিলিন তৈরি হবে। ক্লিয়ার সবাই? নাইট্রোমূলকটা NH2 মূলকে কনভার্ট হয়ে যাবে, ঠিক আছে। আচ্ছা, অনেকে প্রশ্ন করতে পারো ভাইয়া লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রেট, লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রেট এটা তো বিজারক, তাই না? এটা কি ইউজ করা যাবে? না, এটা ইউজ করা যাবে না, মাথায় রেখো, এটা ইউজ করা যাবে না। কেন? ওয়াই? তোমার মনে প্রশ্ন জাগতে পারে ওয়াই, এটা কেন ইউজ করা যাবে না? লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইড এটা কেন ইউজ করা যাবে না, মনে প্রশ্ন জাগতে পারে। সো উত্তরটা হচ্ছে, দেখো লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রেট কি করে, নাইট্রোমূলক থেকে NO2 মূলক থেকে অক্সিজেনকে সরায় ফেলে, অক্সিজেনকে সরায় ফেলে ডায়োজো কম্পাউন্ড তৈরি করে। কি? ডায়োজো মানে N2 কম্পাউন্ড তৈরি করে, ডায়োজো যৌগ তৈরি করে। ক্লিয়ার সবাই? ডায়োজো যৌগ তৈরি করে। তো লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইড ইউজ করা যাবে না। কি কারণে? ওয়াই? কারণ নাইট্রোমূলককে লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রেট কি করে, নাইট্রোমূলক থেকে অক্সিজেন সরায় ফেলে সে ডায়োজো যৌগ তৈরি করে। এখন কি আমার টার্গেট কি ডায়োজো যৌগ তৈরি করা? বলো তো, আমার টার্গেট কি ডায়োজো যৌগ তৈরি করা? ইয়েস অর নট বইলো তো একটু। আমার টার্গেটটা কি? আমার টার্গেটটা কি ডায়োজো যৌগ তৈরি করা নাকি? সবাই একটু বলো, আমার টার্গেট কি ডায়োজো যৌগ তৈরি করা? না, আমার টার্গেট হচ্ছে অ্যানিলিন তৈরি করা। ক্লিয়ার? ক্লিয়ার? সো এটা লেখা শেষ হইলে ডান বইলো ভাইকে, লেখা শেষ হইলে ডান বইলো।
ওকে, হ্যাঁ এফআরবিতে অফলাইন মডেল টেস্ট এক্সাম হবে, ঠিক আছে। তারপরে আসেন পরেরটা যদি দেখি, আমরা হেডিংটা লেখো, এই বিক্রিয়াটার একটা নাম আছে এবং এটা প্রচুর আসে, হফম্যান ক্ষুদ্রাংশকরণ বিক্রিয়া। হফম্যান ক্ষুদ্রাংশকরণ বিক্রিয়া, বা ইংলিশটাও দরকার, হফম্যান ডিগ্রেডেশন রিঅ্যাকশন। হফম্যান ডিগ্রেডেশন রিঅ্যাকশন, হফম্যান ক্ষুদ্রাংশকরণ বিক্রিয়া। সো এই জিনিসটা একটু মাথায় রেখো, হফম্যান ক্ষুদ্রাংশকরণ বিক্রিয়া বা হফম্যান ডিগ্রেডেশন রিঅ্যাকশন। ওকে, সো এখন আসো আমরা যদি সামনে যাই, সেটা হচ্ছে হফম্যান ক্ষুদ্রাংশকরণ। তোমরা ওই যে অ্যালিফেটিক অ্যামিন যখন পড়াইছিল, ব্রোমিন প্লাস পটাশিয়াম হাইড্রোক্সাইড অ্যালকোহলিক থাকলেই হফম্যান ক্ষুদ্রাংশকরণ বিক্রিয়া হবে। ভালোভাবে বুঝো কি, ব্রোমিন প্লাস পটাশিয়াম হাইড্রোক্সাইড অ্যালকোহলিক, এই যে এই বিকারকটা তুমি দেখলেই বুঝবে এটা হফম্যান ক্ষুদ্রাংশকরণ বিক্রিয়া। এই বিক্রিয়ায় কি হয়? এই বিক্রিয়ায় হচ্ছে ওই যে আমরা ডিকার্বক্সিলেশন বিক্রিয়া পড়ছিলাম না, ডিকার্বক্সিলেশনে কি হয় ভাইয়া, সি ডাবল মূলক বাদ যায়, তাই না? যে কার্বনের সাথে অক্সিজেন আছে সে কার্বন বাদ যায়। সো এই বিক্রিয়াতেও আমরা একটা কার্বন কমায় ফেলি। ধরো আমরা বেনজামাইড নিই, ধরো CONH2 নিছি, এটাকে কি বলা হয়? বেনজামাইড। সো আমি যদি ব্রোমিন প্লাস পটাশিয়াম হাইড্রোক্সাইড অ্যালকোহলিক দিই, তাহলে কি হবে ভাইয়া? তাহলে দেখো এই যে CO মূলকটা আছে, এই CO মূলকটা বাদ যাবে, বাদ গিয়ে কি তৈরি হবে তোমার? বাদ গিয়ে সুন্দরভাবে অ্যানিলিন তৈরি হবে। বুঝা গেছে? এটা অ্যালিফেটিকেও পড়াইছিল তোমাদের, CH3CONH2, অ্যারোমেটিকেও আমরা পড়ে ফেললাম। সো হফম্যান ক্ষুদ্রাংশকরণ বিক্রিয়ার মাধ্যমেও আমরা কি করতে পারি বলো তো? আমরা হচ্ছে অ্যানিলিন তৈরি করতে পারি। ক্লিয়ার সবাই? ক্লিয়ার হইলে ভাইয়াকে সি বলো। লেখা ডান? এটা হচ্ছে বেনজামাইড, একটু লিখে নাও। হ্যাঁ, CONH2 তো অ্যামাইডের সংকেত, আর বেনজিন বলা হয় বা ফিনাইল মূলকের সাথে যুক্ত হয়েছে, এই কারণে এটার নাম হচ্ছে বেনজামাইড। ক্লিয়ার সবাই? এটার নাম কি? বেনজামাইড। পরে আসো হফম্যান ক্ষুদ্রাংশকরণ গেল। তো তারপরে আমরা ক্লোরিন থেকে, ধরো ক্লোরোবেনজিন, তো তোমাদের গতদিন একটা বিক্রিয়া পড়াইছিলাম যে ক্লোরোবেনজিনে যদি অ্যামোনিয়া দাও, আর শুধু অ্যামোনিয়া দিলেই তো বিক্রিয়াটা হয়ে যাবে না। হ্যাঁ, এখানে 60 ATM প্রেসার দিতে হবে। কত দিতে হবে? 60 ATM প্রেসার দিতে হবে। আরেকটা জিনিস লাগবে, Cu2O, ঠিক আছে, কিউপ্রিক অক্সাইড, আর 250 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা লাগবে। সো এই কন্ডিশনগুলো দিলে তোমার কি হবে? এইখান থেকে একটা HCl আকারে বের হয়ে যাবে, তাই না? HCl আকারে বের হয়ে যাবে, কারণ একটা ক্লোরিন এইখান থেকে একটা হাইড্রোজেন নিয়ে পালাবে, আর এইখানে কি NH2 মূলক যুক্ত হবে। বুঝা গেছে? সো এই যে এক্সট্রা কি লাগতেছে, এই জিনিসগুলো একটু মনে রাখো, ঠিক আছে? রূপান্তরকরণের সময় এত না দিলেও হয়, বাট হচ্ছে এই জিনিসগুলো একটু মাথায় রেখো। ক্লোরোবেনজিন, অ্যামোনিয়া, 60 ATM প্রেসার, কিউপ্রিক অক্সাইড, 250 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা, ঠিক আছে? আবার দেখো ফেনলের থেকেও তুমি অ্যানিলিন তৈরি করতে পারো সেম ভাবে। ফেনল, এইখানেও যদি অ্যামোনিয়া দাও, এখানে কি করতে হয়? ড্রাই জিঙ্ক ক্লোরাইড দিতে হয়, একটা ইলেকট্রোফাইল। কি দিতে হয়? ড্রাই জিঙ্ক ক্লোরাইড। আর কিছু চাপ দিতে হয়, কিছু প্রেশারও দিতে হয়। যেমন হচ্ছে তুমি 300 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা দিলেই হবে, আর কিছু লাগবে না। হ্যাঁ, তো তোমার কি হবে? এইখানে অ্যানিলিন তৈরি হবে।
সুন্দরভাবে। এখানে OH এর সাথে এখানে একটা হাইড্রোজেন মিলে পানি বের হয়ে যাবে, আর তোমার এখানে কি তৈরি হবে? অ্যানিলিন তৈরি হবে। সো দ্যাটস অল অ্যানিলিনের প্রিপারেশনগুলা বোঝা গেছে? মাথায় থাকবে অ্যানিলিনের কি কি প্রিপারেশন পড়লাম, 4টা প্রিপারেশন। প্রথমটা কি পড়লাম? বেনজিন থেকে বা নাইট্রোবেনজিন থেকে, ঠিক আছে? তারপরেরটা আমরা হচ্ছে ক্লোরোবেনজিন, ফেনল আর বেঞ্জামাইড থেকে। লেখা ডান, লেখা ডান হইলে বইল। তো দেখো, আমরা যদি আসি অ্যানিলিনের রিঅ্যাকশনগুলো যদি একবারে দেখে ফেলি, প্রথমটা খেয়াল কর, প্রথমটা আমরা কই থেকে করতে পারি? ধরো নাইট্রোবেনজিন, বেশি কিছু লিখবো না, হ্যাঁ, নাইট্রোবেনজিন 3+ HCl দিয়ে দিলাম। তারপরে আমরা কই আসতে পারি? বেঞ্জামাইড, ব্রোমিন প্লাস পটাশিয়াম হাইড্রোক্সাইড অ্যালকোহলিক, তাই না? বেঞ্জামাইড। তারপরে আমরা কই থেকে আসতে পারি? ক্লোরোবেনজিন, অ্যামোনিয়া, CO2 কিউপ্রিক অক্সাইড, 250 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা, 60 ATM চাপ। তারপরে কই থেকে আসতে পারি ভাইয়া? ফেনল, অ্যামোনিয়া, ড্রাই জিঙ্ক ক্লোরাইড, 300 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা। ক্লিয়ার? সো মনে থাকবে তো? 4টা এক নজরে মনে থাকবে তো? লিখছেন স্যার? কি ব্যাপার? হাদিকা ফেরদৌস আর রেদওয়ান আহমেদ সাকিব মারামারি লাগাইছো কেন তোমরা? নিজের ক্লাসে তো নিজেরই আসতে হবে। বন্ধু কি ফোন দিয়ে জাগায় দিলে হবে? হ্যাঁ, হাদিকা বলতেছে আপনি ফের ক্লাসে চলেও আসছেন, আমাকে বললেনও না। রেদওয়ান বলতেছে আমি নক দিলাম না। ঠিক আছে, রেদওয়ান মানে কষ্ট, মানে আমি নক তো দিচ্ছি তোমাকে। হ্যাঁ, হাদিকা ফেরদৌস বলতেছে কখন নক দিলা? রেদওয়ান বলতেছে একটু আগে। এত যদি হচ্ছে লুতুপুতু করে পড়ালেখা করাইতে হয় বা একটা ক্লাসে আনতে হয়, কেমনি কি? হ্যাঁ, আমি যদি রাত 3টা বাজে ঘুমায়া সকাল 8টায় তোমাদের ক্লাস নিতে পারি, তোমরা কি আর একটু আগে ঘুমায়া ক্লাসে আসতে পারো না? ওকে, আসো সামনে যাই। খেয়াল করো, শুরু করি আমরা রিঅ্যাকশন। বিক্রিয়া। সো ফার্স্ট অফ অল নাম্বার 1 লেখো কার্বিল অ্যামিন বিক্রিয়া। খুবই ইম্পর্ট্যান্ট, এটাও অ্যালিফেটিকে পড়াইছে তোমাদের। এটাকে আমরা বলি হচ্ছে প্রাইমারি অ্যামিনের শনাক্তকরণ। কি বলি এই বিক্রিয়াটাকে? কি বলি? প্রাইমারি অ্যামিন বা 1 ডিগ্রি অ্যামিন এর শনাক্তকরণ। এই বিক্রিয়াটাকে আমরা বলি হচ্ছে প্রাইমারি অ্যামিনের শনাক্তকরণ। লেটস সে, একটু খেয়াল করো, এটা কি 1 ডিগ্রি অ্যামিন। এখানে আমরা যদি হচ্ছে ক্লোরোফর্ম দিয়ে দেই CHCl3 ইন প্রেজেন্স অফ কি? পটাশিয়াম হাইড্রোক্সাইড অ্যালকোহলিক। এরকম একটা বিক্রিয়া পড়ছিলাম আমরা, দেখো তোমাদের প্যাচ লাগবে, আমি তোমাদের পড়াই দিই। তো এখানে কি হবে? কার্বিল অ্যামিন তৈরি হবে, NC বা ফিনাইল আইসোসায়ানাইড। এটাকে কি বলা হয়? ফিনাইল আইসোসায়ানাইড।
বা আমরা সংক্ষেপে বলি কার্বিলামিন। এটা কি তীব্র ঝাঁঝালো গন্ধযুক্ত হয়। এটা কি হয়? তীব্র ঝাঁঝালো গন্ধযুক্ত হয়, খুবই বাজে গন্ধ, ব্যাড স্মেল, দুর্গন্ধ। ঠিক আছে, সো এই দুর্গন্ধ দিয়ে আমরা বুঝতে পারি যে এটাই 1 ডিগ্রি অ্যামিন আছে। সো দেখো পেস্টটা কই লাগে তোমাদের, আমি ফেনলেও এরকম একটা জিনিস পড়াইছিলাম তোমাদের। ফেনলে খেয়াল করো, সেম জিনিস যদি দিই, ক্লোরোফর্ম CHCl3 ইন প্রেজেন্স অফ পটাশিয়াম হাইড্রোক্সাইড অ্যালকোহলিক, বলো কি তৈরি হবে? এখানে কি তৈরি হবে? গতদিন পড়াইছি, ফেনলেও তোমাদের সেম একটা জিনিস পড়াইছি, কি তৈরি হবে? কি তৈরি হবে? জাবের বলছে স্যালিস্যালডিহাইড, মনে আছে তোমাদের? স্যালিস্যালডিহাইড, অর্থ হাইড্রক্সি বেঞ্জালডিহাইড, মনে পড়ে? স্যালিস্যালডিহাইড, স্যালিস্যালডিহাইড তৈরি হবে। ক্যামেরার ফ্রেমিংটা এমন কেন? দেখা যাচ্ছে এখন। স্যালিস্যালডিহাইড বা অর্থ হাইড্রক্সি বেঞ্জালডিহাইড তৈরি হবে, তাই না রে বাবা? কি তৈরি হবে? স্যালিস্যালডিহাইড বা অর্থ হাইড্রক্সি বেঞ্জালডিহাইড তৈরি হবে। ক্লিয়ার সবাই? ক্লিয়ার? সো এই দুইটাই কিন্তু প্যাচ লাগানো যাবে না। এই দুইটায় প্যাচ লাগানো যাবে? বলো। এটা হচ্ছে তীব্র ঝাঁঝালো গন্ধযুক্ত, একটু লিখে রাখো, হ্যাঁ, ব্যাড স্মেল বা তীব্র দুর্গন্ধযুক্ত। ক্লিয়ার? সো এটা কি প্রাইমারি অ্যামিনের শনাক্তকরণ বা 1 ডিগ্রি অ্যামিনের শনাক্তকরণ বিক্রিয়া। মনে থাকবে তো, সিম্পল জিনিস, দেখবে একই জিনিস বারবার আসতেছে, একই জিনিস বারবার আসতেছে। দেখো ফেনলের ক্ষেত্রে আমরা ব্রোমিনেশন পড়ছিলাম না? অ্যানিলিনের ক্ষেত্রেও ব্রোমিনেশন পড়বো, একটু খেয়াল করো। অ্যানিলিন, আমরা যদি অ্যানিলিনের ক্ষেত্রে ব্রোমিনেশন করি, দেখো ব্রোমিন পানির দ্রবণ দিয়ে যদি বিক্রিয়া করাই, এখানেও কি 2,4,6 ট্রাইব্রোমো অ্যানিলিনের, ভালোভাবে বুঝো, 2,4,6 ট্রাইব্রোমো অ্যানিলিনের কি পদক্ষেপ পড়বে? 2,4,6 ট্রাইব্রোমো অ্যানিলিনের সাদা পদক্ষেপ পড়বে, হোয়াইট প্রেসিপিটেট। ফেনলেরও কোন পদক্ষেপ পড়ছিল বলো তো? ফেনলের ব্রোমিনেশনে, ঠিক আছে, কোন পদক্ষেপ পড়ছিল? ফেনলের ব্রোমিনেশনে কোন পদক্ষেপ পড়ছিল ভাইকে বলো? ফেনলের ব্রোমিনেশনেও সাদা পদক্ষেপ পড়ছিল। ওকে, এখন আসেন অ্যানিলিনের নাইট্রেশন। এটা নিয়ে অনেক কথাবার্তা আছে, একটু মনোযোগ দাও। অ্যানিলিনের নাইট্রেশন, অ্যানিলিনের নাইট্রেশন করলে, অ্যানিলিন তো অর্থপ্যারা নির্দেশক, কিন্তু বইয়ে লেখা আছে শুধু মেটানাইট্রো অ্যানিলিন তৈরি করে, তাই না? কনসেন্ট্রেটেড নাইট্রিক অ্যাসিড, কনসেন্ট্রেটেড সালফিউরিক অ্যাসিড, বা কনসেন্ট্রেট না দিই, ডায়ালিট দিয়ে দিই, ঠিক আছে? ঠিক আছে, কনসেন্ট্রেট দিলেও হবে, না দিলেও হবে। ধরা হচ্ছে সো আমার কি অর্থনাইট্রো অ্যানিলিনও তৈরি হবে, আমার প্যারানাইট্রো অ্যানিলিনও তৈরি হবে, কিন্তু এইখানে একটা স্পেশাল কেস দেখা যায়। এখানে একটা স্পেশাল কেস দেখা যায়। স্পেশাল কেসটা কি? স্পেশাল কেসটা কি? এইখানে মেটানাইট্রো অ্যানিলিনও তৈরি হয়। এখন পরীক্ষায় প্রশ্ন আসেই হচ্ছে অ্যানিলিন কেন মেটানাইট্রো অ্যানিলিন তৈরি করে। বইগুলোতে লেখা আছে কি শুধু মেটানাইট্রো অ্যানিলিন তৈরি করে, তো তোমরা মনে করো শুধুই মনে হয় মেটানাইট্রো অ্যানিলিন তৈরি করে, বাট না, এরা হচ্ছে অর্থনাইট্রো অ্যানিলিনও তৈরি করে। বাইরে শব্দ আসবে তো। এরা অর্থনাইট্রো অ্যানিলিনও তৈরি করে, এরা প্যারানাইট্রো অ্যানিলিনও তৈরি করে, বুঝতে পারছো? কিন্তু এটার পার্সেন্টেজটা কি? অর্থনাইট্রো অ্যানিলিন খুব কম পরিমাণে, 2%। তোমার প্যারানাইট্রো অ্যানিলিন তৈরি করে হচ্ছে 51%, 51%।
আর বাদ বাকিটা 47% হচ্ছে মেটানাইট্রোঅ্যানিলিন তৈরি করে। বুঝা গেছে? তো 2% কি, 2% হচ্ছে অর্থোনাইট্রোঅ্যানিলিন, প্যারানাইট্রোঅ্যানিলিনটা 51%, 47% মেটানাইট্রোঅ্যানিলিন। এখন প্রশ্ন থাকতে পারে ভাই অ্যানিলিন অর্থোপ্যারান নির্দেশক, বাট ওয়াই মেটানাইট্রোঅ্যানিলিন তৈরি করে? ওয়াই মেটানাইট্রোঅ্যানিলিন তৈরি করে? প্রশ্ন জাগে কিনা বলো, প্রশ্ন জাগে কিনা? সো এই যে এই অবস্থায় এরা কি করে, অ্যাসিডগুলো কি করে, হাইড্রোজেন আয়ন দান করে না? সো অ্যানিলিন কি করে, অ্যানিলিন একটা প্রোটনের সাথে মিক্স হয়ে, প্রোটনের সাথে যুক্ত হয়ে, কারণ অ্যাসিড ইউজ করতেছি, অ্যাসিড কি করে, প্রোটন ডোনার, সে কি করে অ্যানিলিনিয়াম আয়ন গঠন করে। ঠিক আছে, সে কি করে, সে হচ্ছে অ্যানিলিনিয়াম আয়ন NH3+, এই আয়নটার নাম কি, অ্যানিলিনিয়াম আয়ন। অ্যানিলিনিয়াম আয়নটা কি করে, মেটা ডিরেক্টিং বা মেটা নির্দেশক। অ্যানিলিনিয়ামটা কি, মেটা নির্দেশক। তাই অর্থোপ্যারার পাশাপাশি সে হচ্ছে মেটা পজিশনেও কাজ করে। আর অ্যানিলিনিয়াম আয়নটা কি, ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপ। এটা একটু লিখে রাখো, এটা কি, ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপ। সো মেন রিজনটা কি, মেন রিজনটা হচ্ছে অ্যানিলিনিয়াম আয়ন, আর কিছুই না। এই আয়নটা অ্যানিলিনিয়াম আয়ন NH3+, কই থেকে আসে, এই যে H+টা গঠন করে অ্যানিলিনিয়াম আয়নটা গঠন করে। সো এই অ্যানিলিনিয়াম আয়নটা কি, মেটা নির্দেশক। সো এই জিনিসটা একটু মাথায় রাখবা, এই জিনিসটা একটু মাথায় রাখবা। ক্লিয়ার? তাইলে কি, তোমাকে যদি কেউ বলে অর্থোপ্যারা নির্দেশক, ঠিক আছে, না মেটা নির্দেশক, ঠিক আছে, তো তুমি কি বলবা, এখানে অর্থোপ্যারা তো তৈরি করে, সাথে মেটা পজিশনও। এখন অ্যাডমিশন টেস্টগুলোতে প্রায় প্রশ্ন আসে অ্যানিলিন কি, মেটা নির্দেশক, মানে ছোট্ট অংশটা, যে অংশটা হচ্ছে মনে করো তুমি মানে ডিপ বেসিক থেকে প্রশ্ন করে না, হালকা বেসিক থেকে। তো তোমার হচ্ছে অ্যানিলিন কি তৈরি করে, অ্যানিলিনের নাইট্রেশনে কি তৈরি করে, তাই তো পরীক্ষায় উত্তর কি দিবে, MCQ-গুলোতে যদি আসে তাহলে মেটা নাইট্রো অ্যানিলিন তৈরি করে। বুঝতে পারছো আমার কথাটা? মানে পরীক্ষায় যদি প্রশ্ন আসে অ্যানিলিন কি তৈরি করে, তাহলে কি বলবা, মেটা নাইট্রো অ্যানিলিন তৈরি করে। ক্লিয়ার সবাই? ক্লিয়ার? কিন্তু তোমাকে জানতে হবে রিটেনে যখন লিখবা, রিটেনে হচ্ছে অর্থোনাইট্রো অ্যানিলিন, প্যারানাইট্রো অ্যানিলিনও তৈরি করে সাথে। এই জিনিসটা একটু মাথায় রাখবা। ডান? আমি বুঝাইতে পারছি ভাইয়া? আমি কি তোমাদের বুঝাইতে পারছি? আগের স্লাইডটায় যেতে বলছে, স্ক্রিনশট নিয়ে নাও। রাহিদুল ইসলাম। এখন আসো, তোমাকে যদি কেউ বলে প্যারানাইট্রো অ্যানিলিন কিভাবে শুধু তৈরি করবা, এমনও তো হইতে পারে যে প্যারানাইট্রো অ্যানিলিন আমারে রেডি করে দাও, তাই না? আমাকে তুমি প্যারানাইট্রো অ্যানিলিন রেডি করে দাও, এটা কিভাবে তৈরি করা যায়? ঠিক আছে, সো একটু খেয়াল করো, এখানে আমরা কি করব, নাইট্রোবেনজিন নিব, সরি অ্যানিলিন নিলাম। অ্যানিলিন থেকে আমাকে কি বলছে, অ্যানিলিন থেকে প্যারানাইট্রো অ্যানিলিন তৈরি করতে। সো আমি কি করব, অ্যাসিটাইল ক্লোরাইড দিয়ে ট্রিট করব, CH3COCl। তাহলে কি হবে দেখো, আমরা কিন্তু প্যারাসিটামল বানানোর সময় এটা দেখছিলাম যে এইখান থেকে একটা হাইড্রোজেন, এখান থেকে একটা ক্লোরিন HCl আকারে পালায় যায়। পড়ছিলাম কি না বলো তো? এখান থেকে একটা হাইড্রোজেন, এখান থেকে একটা ক্লোরিন HCl আকারে পালায় যায়। তো এখন কি তৈরি হবে, NHCOCH3। এই যৌগটার নাম কি, এই যৌগটার নাম হচ্ছে অ্যাসিটানিলাইট। অ্যাসিটানিলাইট, এটার নাম কি, এটার নাম হচ্ছে অ্যাসিটানিলাইট। বুঝা গেছে? অ্যানিলিন CH3COCl, ঠিক আছে, অ্যাসিটাইল ক্লোরাইড দিয়ে বিক্রিয়া করলে NHCOCH3। বুঝতে পারছো? এই যৌগটার নাম কি, এই যৌগটার নাম হচ্ছে অ্যাসিটানিলাইট। এখন আসো আমরা যদি সামনে যাই, এই অ্যাসিটানিলাইট বলো তো, এটাকে যদি আমি নাইট্রেশন করি, এটা কি অর্থোপ্যারা নির্দেশক না মেটা নির্দেশক? তোমরা একটু বলো, অ্যাসিটানিলাইট অর্থোপ্যারা নির্দেশক না মেটা নির্দেশক? আমি তোমাদের শুরুর দিকে পড়াইছিলাম অ্যাসিটানিলাইট। এইখানে তো আর অ্যানিলিনিয়াম আয়ন তৈরি করতে পারবে না, তো এইখানে যদি আমি নাইট্রেশন করি, নাইট্রিক অ্যাসিড, সালফিউরিক অ্যাসিড,
সো এটা কি অর্থপ্যারা নির্দেশক না মেটা নির্দেশক? অবশ্যই অর্থপ্যারা নির্দেশক, কারণ সব সিঙ্গেল বন্ড। সো আমরা ধরো অর্থনাইট্রো অ্যানিলিনও পাবো, অর্থনাইট্রো অ্যাসিটানিলাইট পাবো, প্যারানাইট্রো অ্যাসিটানিলাইটও পাবো। সো আমার টার্গেট হচ্ছে প্যারানাইট্রো অ্যাসিটানিলাইটটাকে রাখা। আমি অর্থটা দরকার নেই, আমি দুইটাই পাবো। আমার যেহেতু বলছে প্যারানাইট্রো অ্যানিলিন তৈরি করতে, তো আমি প্যারানাইট্রো অ্যাসিটানিলাইটটা রাখবো। এখন আমি যদি এটাকে হাইড্রোলাইসিস করি, ধরো পানি হাইড্রোজেন আয়ন দিয়ে ট্রিট করি, আমি এটাকে যদি হাইড্রোলাইসিস করি তাহলে কি হবে খেয়াল করো। এটাকে হাইড্রোলাইসিস করলে এখানে অ্যানিলিন হবে। মূল যে ঘটনাটা ঘটে, এই CH3COOH আকারে এই অংশটা বের হয়ে যাবে, CH3COOH আকারে এই অংশটা বের হয়ে যাবে, CH3COOH, এই যে COCH3। আর এখানে গিয়ে কি হবে, একটা H+ যুক্ত হয়ে যাবে, NH2 মূলক যুক্ত হবে। এটা পানির সাথে জারিত হয়ে অ্যাসিড হয়ে যাবে, CH3COOH। বোঝা গেছে? আর এখানে তো প্যারা পজিশনে নাইট্রোমূলক আছেই, এটা কি হলো, প্যারা নাইট্রো অ্যানিলিন। সো মনে থাকবে? বলো তো, ক্লিয়ার সবাই? বুঝছো কিনা? বুঝছো কিনা ভাইয়াকে বলো। সো আমার টার্গেটটা কি, অ্যাসিটানিলাইট তো আমার অর্থপ্যারা নির্দেশক। সো অ্যাসিটানিলাইটকে আমি নাইট্রেশন করাইলাম, অ্যাসিটানিলাইটটাকে আমি নাইট্রেশন করাইলাম। বুঝা গেছে? বুঝা গেছে? এখন আসো দুইটা ইম্পর্টেন্ট জিনিস পড়বো। একটা হচ্ছে অ্যানিলিন থেকে, ভালোভাবে বুঝো, অ্যানিলিন থেকে ডায়াজোনিয়াম লবণ আর অ্যানিলিন থেকে ফেনল। অ্যানিলিন থেকে ডায়াজোনিয়াম লবণ আর অ্যানিলিন থেকে ফেনল। রেডি? রেডি সবাই? ঠিক আছে, এই দুইটা খুবই ইম্পর্টেন্ট বিক্রিয়া। সো দুইটাই সেম জিনিস, জাস্ট তাপমাত্রার পার্থক্য। খেয়াল করো, এই হচ্ছে আমার অ্যানিলিন। ওকে, দুইটাতেই আমি NaNO2 প্লাস HCl, এই দুইটাকে একসাথে বলা হয় নাইট্রাস অ্যাসিড। সোডিয়াম নাইট্রাস আর HCl বিক্রিয়া করে কি তৈরি করে, নাইট্রাস অ্যাসিড, HNO2, যেটার নাম হচ্ছে নাইট্রাস অ্যাসিড। এইখানেও আমরা সেম জিনিসই ব্যবহার করি, খেয়াল করো। NaNO2, নাইট্রাস অ্যাসিড আসলে প্রকৃতিতে পাওয়া যায় না, এটা বানায় নিতে হয় এইভাবে, বুঝতে পারছো, HCl। সো এটার পরিবর্তেও তুমি ডাইরেক্ট নাইট্রাস অ্যাসিড লিখলে কিন্তু টিচাররা কাইটা দিবে, কারণ নাইট্রাস অ্যাসিড ল্যাবে পাওয়া যায় না, বুঝতে পারছো। এটা এই সোডিয়াম নাইট্রাস আর HCl দিয়ে বানায় নিতে হয় নাইট্রাস অ্যাসিড। এক জায়গায় ঠান্ডা পরিবেশে বিক্রিয়া করাইতে হবে 0 থেকে 5 ডিগ্রি সেলসিয়াস, আরেক জায়গায় একটু রুম টেম্পারেচার বা একটু রুম টেম্পারেচার থেকে বেশি 40 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় বিক্রিয়া করাইতে হবে, রুম টেম্পারেচার। বুঝা গেছে? যেটা ঠান্ডা পরিবেশে বিক্রিয়া করাবা ওইটা তৈরি হবে ডায়াজোনিয়াম লবণ। বুঝা গেছে? ঠান্ডা ডায়া এইভাবে পড়বা, N2Cl, ডায়াজোনিয়াম লবণ প্লাস পানি। আর যেটা তুমি ভালোভাবে বুঝছো, যেটা তুমি ঠান্ডা পরিবেশে করবা না, রুম টেম্পারেচারে করবা, ওইটা হচ্ছে ফেনল তৈরি হবে। সাথে কি বের হয়ে যাবে দেখো, এখান থেকে নাইট্রোজেন বের হবে প্লাস পানি। আমার কথাটা ধরতে পারছো? আমার কথাটা ধরতে পারছো? জাস্ট পার্থক্যটা কি, তাপমাত্রার। ঠান্ডা পরিবেশে করলে, ঠিক আছে, ডায়াজোনিয়াম লবণ, ঠিক আছে। আর যদি তুমি 40 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় করো, ঠিক আছে, 40 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় করো, রুম টেম্পারেচারে করো, তাহলে কি হবে, তাহলে তোমার সুন্দরভাবে তোমার ফেনল হয়ে যাবে। এখন আসে আরেকটা জিনিস, ডায়াজোনিয়াম লবণে তুমি যদি পানি দাও, 40 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা দাও, ঠিক আছে, তাহলে তোমার এটা কি হয়ে যাবে, ফেনল হয়ে যাবে। ডায়াজোনিয়াম লবণে পানি 40 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা দিলে এটা ফেনল হয়ে যাবে। ক্লিয়ার? ক্লিয়ার? সো এই কয়েকটা জিনিস মাথায় রেখে এই বিক্রিয়াটা, এই যে এই বক্সটা, এটা পরীক্ষায় অনেক আসে, পরীক্ষায় অনেক আসে, ঠিক আছে। ডায়াজোনিয়াম লবণে তুমি যদি পানি দিয়ে হিট দাও, ঠিক আছে, পানি দিয়ে হিট দাও, ডায়াজোনিয়াম লবণে তুমি যদি পানি দিয়ে হিট দাও, তাহলে কি তৈরি হবে, তোমার ফেনল তৈরি হবে।
ক্লিয়ার? এখন তোমাকে যদি কেউ বলে ফেনল থেকে অ্যানিলিন, তুমি তো অ্যানিলিন থেকে ফেনলে আইসা পড়লা, ঠিক আছে? দেখো অ্যানিলিন টু ফেনল একদম সহজে আইসা পড়ছো, তাই না? কি করছো? অ্যানিলিনে তুমি নাইট্রাস অ্যাসিড দিয়ে দিছো, সোডিয়াম নাইট্রাস HCl, 40 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা দিয়ে দিছো রুম টেম্পারেচার। তোমার কি হয়েছে? ফেনল, তাই না? এখন তোমারে কেউ যদি বলে বাবা তুমি এখন ফেনল থেকে ঠিক আছে, ফেনল থেকে অ্যানিলিন তৈরি করো, ফেনল টু অ্যানিলিন, ফেনল থেকে অ্যানিলিন তৈরি করো, তো তুমি কিভাবে তৈরি করবা? তোমার যদি এখন কেউ বলে ভাই ফেনল থেকে অ্যানিলিন, একজন বলে উল্টায় দিব, দুনিয়াটা এত সোজা রে, ঠিক আছে? ফেনল, এখানে তুমি যদি জিঙ্ক ডাস্ট দাও, জিঙ্ক ডাস্ট হিট দাও, তাহলে তোমার কি তৈরি হলো? বেনজিন, তাই না? বেনজিনকে যদি নাইট্রেশন করো, ঠিক আছে, নাইট্রিক অ্যাসিড ডায়ালুট দিলাম, এই কারণে আর কনসেন্ট্রেট লিখলাম না, সালফিউরিক অ্যাসিড। বেনজিনকে কনসেন্ট্রেট দিতেই পারো, কারণ শুধু বেনজিন তো, হ্যাঁ, নাইট্রোবেনজিন তৈরি হবে। নাইট্রোবেনজিনে তুমি যদি 3 প্লাস HCl দাও, বিজারণ হবে, বিজারণ হয়ে অ্যানিলিন তৈরি হবে। ক্লিয়ার? ক্লিয়ার কিনা? বুঝে গেছে? অ্যানিলিন থেকে ফেনল সোজা, বাট ফেনল থেকে অ্যানিলিনে গিয়ে তোমাকে আগে বেনজিনে যেতে হবে, তারপরে প্রসিডিউর ফলো করতে হবে। ক্লিয়ার? ক্লিয়ার? আরেকটু সহজ ধাপেও করতে পারো, সেটা হচ্ছে ধরো তুমি ফেনল থেকে অ্যানিলিনে যেতে পারো এক লাফে। দেখো পড়াইছিলাম তোমাদের অ্যামোনিয়া, জিঙ্ক ক্লোরাইড, ঠিক আছে, 300 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা। এটা তো কেউ বললো না আমারে, এটা কেউ বলছো যে ভাই এক লাফেও যাওয়া যায়? পড়াইছি না? প্রিপারেশন তো একটু আগেই পড়াইছি, এটা তো আমারে কেউ বললো না। ওকে, সো দেখো মোটামুটি অ্যানিলিনে যা যা দরকার ভাইয়া পড়ায় দিছি, অ্যানিলিনে যা যা দরকার মোটামুটি ভাইয়া সব পড়ায় দিছি। আর কারো কোনো কনফিউশন আছে? বলো তো, অ্যানিলিনে যা যা দরকার ভাইয়া পড়ায় দিছি, আর কারো কোনো কনফিউশন আছে? হ্যাঁ, কারো কোনো কনফিউশন আছে অ্যানিলিন নিয়ে? অ্যানিলিনে আজকে যা যা পড়াইছি এটা নিয়ে কারো কোনো কনফিউশন আছে? বলো তো। আজকের মতো আর নাই, ঠিক আছে? আচ্ছা, ওয়াহিদুল হাসান বলছে প্যারানাইট্রো অ্যানিলিনটা আবার। হ্যাঁ, আমরা যাচ্ছি আবার। দেখো অ্যানিলিন অ্যাসিটাইল ক্লোরাইড দিয়ে বিক্রিয়া করাইছি অ্যাসিটানিলাইট, এটা অর্থপ্যারানির্দেশক। এটাকে যদি আমরা নাইট্রেশন করি, অর্থ নাইট্রো অ্যাসিটানিলাইডও তৈরি হইতে পারে, প্যারা নাইট্রো অ্যাসিটানিলাইডও তৈরি হইতে পারে। সো আমাদের কাজ কি? আমরা যেহেতু প্যারা নাইট্রো অ্যানিলিন তৈরি করবো, প্যারা নাইট্রো অ্যাসিটানিলাইড। এখন আমার কি এই অংশটারে অ্যানিলিন বানাইতে হবে, তো এই কারণে আমি COCH3 সরাইতে হবে। সো হাইড্রোলাইসিস করলে এটা কি হয়ে যাবে? অ্যাসিড হয়ে যাবে, CH3CH হয়ে যাবে। আর এখানে কি হবে? একটা হাইড্রোজেন গিয়ে যুক্ত হবে, অ্যানিলিন। আর প্যারা পজিশনে নাইট্রোমূলক তো থাকবেই, প্যারা নাইট্রো অ্যানিলিন। ওকে, ক্লিয়ার? ওয়াহিদুল একটু বইলো তো ক্লিয়ার কিনা? ওকে, নাইস। আর এইখানে কি হয় এটা যদি বুঝতে চাও,
এখান থেকে একটা হাইড্রোজেন আর একটা ক্লোরিন HCl আকারে পালায় যায়, বুঝতে পারছো? তো তখন কি হয়, NH ওইটায় COCH3টা যুক্ত হয়, বুঝতে পারছো? ওকে, সো আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ, ভালো থাকো, সুস্থ থাকো। ইনশাল্লাহ আগামীকাল রাতে আমাদের ক্লাস, আগামীকালকে দেখা হবে। ওকে, আগামীকালকে আমরা ডায়াজোনিয়াম লবণ আর প্রবলেম প্র্যাকটিস করব, ঠিক আছে? ওকে, ডান।